নতুন পুরনো কে আগে এলো কে পরে গেল এই বিচার করার দায়িত্ব আমাদের নয়। সম্মান বাজারে ওই স্টেশনে গেলে দাড়িপাল্লা দিয়ে বাটকারা দিয়ে ওজন করে কিনতে পাওয়া যায় না, সম্মানটা তৈরি করতে হয়। জেলাতে উপদেশ কমিটি আছে, সেই উপদেষ্টা কমিটিতেও তারা আছেন, জেলা সভাপতিকে তারা উপদেশ দেন। দান খয়রাতির সরকার, মানুষকে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। আর বলতে বাধ্য হচ্ছি, আজকে লজ্জা করে না, তিনি বলে বেড়াচ্ছেন আমাদের সরকার ক্ষমতায় আসলে ৩,০০০ টাকা করে দেবো আমরা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অন্যান্য রাজ্যে যেখানে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার, সেখানে লাভলি বাহেন, লাডলি বাহেনা সব বিভিন্ন নাম দিয়ে দিয়ে মহিলাদের কাছে টাকা বিলি করা হচ্ছে। আজকে বিহারে নির্বাচনের আগে ১০,০০০ টাকা করে দেওয়া হয়েছে। এখন যেটা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি, সেই টাকা ফেরতও চাওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে পুরুষদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে ভাবেন, গোটা ভারতবর্ষ এবং বিরোধী দল বিজেপি, যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করে তার প্রকল্পগুলোকে দিল্লিতে নিয়ে উনি চালানোর ব্যবস্থা করেন। তাই আপনাদের বলছি, সরকারের পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, কারোর কথায় কান দেবেন না। নির্বাচনের আর ঘোষণা হতে ফেব্রুয়ারি মাস এন্ডে গিয়ে ঘোষণা হবে, মার্চ মাসে হয়তো দলীয় প্রার্থী নির্বাচিত হবে, ঘোষণা হবে। আমি আপনাদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে চাকদা বিধানসভায় পাঠাবেন, আসুন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকেই মান্যতা দিয়ে বুথে বুথে কঠোর পরিশ্রম করে জোড়া ফুলের প্রতীক দেখে ভোট দেবো। কোনো নেতার কথায় ভোট দেব না। সাধনদা কাকে ভোট দিতে বললো আমরা দেব না, আমি কাকে ভোট দিতে বলছি দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে পাঠাবে, আমার পছন্দের লোক হোক আমার অপছন্দের লোক হোক, তাকে নির্বাচিত করে বিধানসভায় আমাদের পাঠাতে হবে। নতুন পুরনো কে আগে এলো কে পরে গেল এই বিচার করার দায়িত্ব আমাদের নয়। এই বিচার করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দলের সাধারণ সম্পাদক। আজকে পুরনো মানুষ থাকবে, অবশ্যই তাদের সম্মান দিয়ে কাজ করতে হবে। আবার নতুন আসবে, পুরনো অনেক মানুষ আছেন যারা প্রবীণ হয়েছেন, তারা আমাদের উপদেশ দেন। জেলাতে উপদেশ কমিটি আছে, সেই উপদেষ্টা কমিটিতেও তারা আছেন, জেলা সভাপতিকে তারা উপদেশ দেন। চাকদা শহরেও অনেক মানুষ আছেন পুরনো, যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত, আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। নিশ্চয়ই শহরের সভাপতি তাপস অধিকারী তাদের উপদেশ নেবেন। আবার ইয়াং যারা আছে, আমাদের পরের, আমাদের ওপরের জেনারেশনে যারা আজকে মঞ্চে আছেন, শঙ্কর কাকু আছে, সাধনদা আছে, যারা আছেন, স্বপনবাবু আছেন, তারা আমাদের থেকে সিনিয়র, তারা তাদের লেভেলে কাজ করবেন, আমাদের লেভেলে আমরা করব। আমাদের থেকে জুনিয়র ওয়ার্ডে ভোলারা যেরকম আছে, তারা তাদের মতন কাজ করবে। এটাই মান্যতা দিতে হয়, এটাই সম্মান। সম্মান বাজারে ওই স্টেশনে গেলে দাড়িপাল্লা দিয়ে বাটকারা দিয়ে ওজন করে কিনতে পাওয়া যায় না, সম্মানটা তৈরি করতে হয়। আমরা সবাই যদি সবাইকে সম্মান করি, একটা সিনিয়র মানুষকেও যদি জুনিয়ররা সম্মান করে, জুনিয়রদেরও সিনিয়ররা সম্মান করে, সম্মানটা বুঝে নিতে হয়। সম্মানটা এমনি এমনিতে হয় না, সম্মান তৈরি করতে হয়। সবাই সসম্মানে কাজ করুন। যারা বসে আছেন, পুরনো মানুষ যারা আছেন, এখানে অমলবাবুকেও দেখছি, প্রবীরদা আছেন, সবাই আছেন পুরনো মানুষ, একবারের জায়গায় 10 বার যাবেন। তাদের প্রত্যেককে সভা সমিতিতে ডাকবেন, তাদের বলার সুযোগ করে দেবেন। বাড়ি বাড়ি ডোর টু ডোর যখন হবে, তাদের সামনে রাখবেন। জুনিয়ররা পেছনে থাকবে, সিনিয়ররা সামনে থাকবে। এটাই একটা রাজনৈতিক দলের কাজ, কালচার, কৃষ্টি, সংস্কৃতি আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা সবাই যদি সবাইকে সম্মান করি, একটা সিনিয়র মানুষকেও যদি জুনিয়ররা সম্মান করে, জুনিয়রদেরও সিনিয়ররা সম্মান করে, সম্মানটা বুঝে নিতে হয়। সম্মানটা এমনি এমনিতে হয় না, সম্মান তৈরি করতে হয়। সবাই সসম্মানে কাজ করুন। যারা বসে আছেন, পুরনো মানুষ যারা আছেন, এখানে অমলবাবুকেও দেখছি, প্রবীরদা আছেন, সবাই আছেন পুরনো মানুষ, একবারের জায়গায় 10 বার যাবেন। তাদের প্রত্যেককে সভা সমিতিতে ডাকবেন, তাদের বলার সুযোগ করে দেবেন।
বাড়ি বাড়ি ডোর টু ডোর যখন হবে তাদের সামনে রাখবেন, জুনিয়ররা পেছনে থাকবে, সিনিয়ররা সামনে থাকবে। এটাই একটা রাজনৈতিক দলের কাজ। কালচার, কৃষ্টি, সংস্কৃতি আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের পোর খাওয়া একজন রাজনীতিবিদ। ভারতবর্ষের যত রাজনীতিবিদ আছেন তার থেকে আমার মনে হয় যারা আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো ক্ষমতার বলে অনেক বড় জায়গায় আছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি মনে করি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এরা অনেক কম, অনেক ছোট। দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মাধ্যমে এসছেন, পুরনো মানুষ। আজকে সুব্রত বক্সির মতন মানুষ, তিনি আমাদের পার্টির সভাপতি আছেন, পুরনো মানুষ, সিনিয়র নমস্য ব্যক্তি। আবার দেখুন আমাদের এই প্রজন্মের যিনি আইকন আমরা বলি প্রত্যেকটি ক্ষেত্রে, একটা মানুষকে আইকন আমরা কখন বলি? তাকে দেখতে, তার বাচনভঙ্গি, তার কথা বলার প্যাটার্ন, তার বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যেটা আছে, ভারতবর্ষের খুব কম এই জেনারেশনের রাজনীতিবিদ পাবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন এত সুন্দর বক্তব্য রাখতে পারেন, যিনি হিন্দি গড়গড় করে বলেন, ইংরেজিতে সাবলীল, বাংলার কথা তো আপনি ছেড়ে দিন। প্রত্যেকটি ক্ষেত্রে এত একজন আমরা বিচক্ষণ, এত অল্প বয়সে এত ম্যাচিওর্ড পলিটিশিয়ান আমরা একমাত্র তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি। সিনিয়র পলিটিশিয়ান যারা আমাদের দলে আছেন তারা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানেননি? প্রত্যেকে মেনেছেন। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে সম্মান জানিয়ে তিনি পার্টি পরিচালনা করছেন। এটাই তো রীতি, এটাই তো নীতি, এটাই তো প্রথা হওয়া উচিত। আমরা সবাইকে সম্মান জানাবো, কেন অসম্মান দিয়ে আমরা কাজ করব? আমরা ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেস করতে চাই। নতুন পুরনো অবশ্যই মিশ্রণে ক্লাব থাকে, বিভিন্ন সংগঠন হয়, রাজনৈতিক সংগঠন হয়, অরাজনৈতিক সংগঠনও হয়। নতুন পুরনো আমি তো 2014 সালে এসেছি, আমি তো স্বীকার করি প্রত্যেকটা মিটিংয়ে 1998 সাল থেকে যারা তৃণমূল কংগ্রেস তৈরি করে চাকদা শহরে লড়াই করেছেন, সিপিএম এর মার খেয়েছেন, নিশ্চয়ই খেয়েছেন, নিশ্চয়ই লড়াই করেছেন। তাই তো তাপস অধিকারী আজকে শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি, খুন হতে হতে বেঁচে এসছেন। তাপস অধিকারী শুভঙ্কর সিং এর সাথে ছিলেন না। তাপস অধিকারী তৃণমূল কংগ্রেস গঠিত হবার পর থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ। সত্যজিৎ বিশ্বাস দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে এসছে, রানাঘাটেও তৃণমূল কংগ্রেস তিনি করতেন। আজকে শঙ্কর চক্রবর্তী তৃণমূল কংগ্রেস করে এসছেন, যুব সভাপতি তনয় আছে, অনিপ আছে। চাকদা শহরের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা যদি আমরা কাউকে বলি সেটা তনয় আর এবং অনিপ। তনয় শহরের যুব সভাপতি হয়েছে। আমরা প্রত্যেকেই তো পুরনো যারা মানুষ তারাই তো পদ পেয়েছে, নতুন মানুষ কেউ পদ পায়নি। কেউ বলতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যাদের দায়িত্ব দিয়েছেন তারা সবাই আমার সাথে 2014 সালে জয়েন করেছে, কেউ বলতে পারবে না। যারা পদ পেয়েছেন, অনামিকাও আছে মহিলার দায়িত্বে, ও পুরনো তৃণমূল কংগ্রেস। আর আমি জিনিস মনে করি, সবসময় বিশ্বাস করি, যারা পুরনো তাদের সম্মানের জায়গাটা তাদের দেওয়া উচিত। আমি 2014 সালে যোগদান করবার পরে বিভিন্ন সময়ে আমি পদহীনভাবে কাজ করেছি, আমি কোনো দায়িত্বে কখনোই ছিলাম না। আমি বিধানসভা নির্বাচনের আগে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে এই জেলার যুবর দায়িত্ব দিয়েছিলেন। 1 বছর সাংগঠনিক কাজ করবার সুযোগ পেয়েছিলাম। পরে আমার জায়গায় অন্য কাউকে করেছেন, করার পরে আমি রাজ্যের সহসভাপতি হয়েছি। কৌশিক আমার জায়গায় এসেছিলেন, আমি কিন্তু কৌশিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা মিটিং মিছিলে আমি অংশগ্রহণ করেছি। আমার মধ্যে এই ব্যাপারটা নেই। আর সব থেকে বড় কথা, চাওয়া পাওয়ার পলিটিক্স করতে আসিনি। আমি পঞ্চায়েতে বা বিডিও অফিসে কন্ট্রাক্টারি ব্যবসা করার জন্য আসিনি, আমি পৌরসভায় কন্ট্রাক্টারি ব্যবসা করার জন্য আসিনি। আমার ব্যবসা নিশ্চয়ই অনেক বড়। নদিয়ায় আমার মতন বড় ব্যবসা আমি মনে করি কারোর ছিল না। আমি 2021-এর নির্বাচনে কন্টেস্টিং ক্যান্ডিডেট ঘোষণা হবার পর আমার নিজের ব্যবসা থেকে পর্যন্ত আমি রিজাইন করেছি, করে আমি ফুল টাইম পলিটিক্সে যোগদান করেছি। সুতরাং চাওয়া পাওয়ার জন্য আসিনি। আমি চাই আমাদের শহর, আমাদের দল ভালো থাকুক, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের কথা বলি। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চাইছেন সেভাবে আমরা পলিটিক্স করি। হ্যাঁ, তবে স্বচ্ছতা, কথা দিয়ে কথার দাম রাখা। আমি যদি কাউকে বলি এই কাজটা করব, 90% আমি চেষ্টা করব কাজটা করে দেওয়ার জন্য। 10% হয়তো আমার কোনো কারণে নাও করতে পারি, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে সেই মানুষের জন্য কাজ করবার। আমরা
অনেকে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করছেন, আমি কালকেও 14 নম্বর ওয়ার্ডে বলেছি। দেখুন, চাকদায় আবর্জনা বা কনজারভেন্সি যে প্রবলেমটা ছিল, এটা কিন্তু বোর্ডের নোটিশ আসার আগেই ডিসেম্বর মাসে আমি বারবার বলেছিলাম ডিসেম্বরে আমরা এগুলোকে পরিষ্কার করে দেবো। আমি বলেছিলাম তার কারণ তখনও কিন্তু চাকদা পৌরসভা ভাঙা হয়নি। আমি যেখানে বলেছি সেখানে কিন্তু মঞ্চে আমার পাশে চাকদার মাননীয় পৌরপ্রধান যিনি ছিলেন তিনিও বসেছিলেন। কিন্তু আমরা কথা দিয়েছিলাম ডিসেম্বর মাসে আমরা পরিষ্কার করব। আমরা কিন্তু অলরেডি আমাদের যিনি মাননীয় এসডিও সাহেব তিনি চার্জে নিয়েছেন, তিনি কিন্তু নোংরা পরিষ্কার করার কাজ শুরু করেছেন। আমরা সেদিনই মঞ্চে থেকে ঘোষণা করেছিলাম চাকদা শহরের 63টা রাস্তার কাজ বেরোবে এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টিম পাঠিয়ে সার্ভে করে এখানে যারা আছেন প্রত্যেকে 3-4 জন কাউন্সিলর, সবিতাদি, আমাদের স্বপনবাবু, সাধনদা, আমাদের শঙ্কর কাকু, 4 জনই কাউন্সিলর বসে আছেন। আপনারা জিজ্ঞেস করতে পারেন প্রত্যেকটি কাউন্সিলরের থেকে কিন্তু আলাদাভাবে রাস্তার নাম নেওয়া হয়েছিল কোন কোন রাস্তা আপনার প্রয়োজন ওয়ার্ডের মানুষের জন্য। সেই 63টা প্রকল্পের কথাই আমি বলেছিলাম। আর এই 63টা প্রকল্প মার্চ করে 7খানা টেন্ডার অলরেডি প্রায় 6 কোটি টাকার টেন্ডার চাকদা পৌরসভা নাগরিকদের জন্য কিন্তু অলরেডি আমাদের মিউনিসিপ্যাল আরবান ডেভেলপমেন্ট কিন্তু টেন্ডার নোটিফিকেশন করে ফেলেছে, অর্থাৎ কাজ হচ্ছে। তাহলে আমি যখন বলেছিলাম নিশ্চিতভাবে আমি বলেছিলাম, আমি জেনেছিলাম যে এই কাজটা কিন্তু হবে, তাই আমি বলেছিলাম। পরবর্তীতে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর থেকে তিনি এই কাজগুলোর তিনি সূচনা করেছেন। অর্থাৎ যেগুলো কথা বলবো সেই কথাগুলোর মধ্যে আমাদের যেন দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের নিষ্ঠাটা থাকে। আমি ওয়ার্ডের প্রত্যেককে বলবো যে ওয়ার্ডের যারা আছেন দায়িত্বে প্রত্যেকে নাগরিকদের সচেতন করবেন যাতে এই আবর্জনাটা যত্রতত্র না ফেলে। একটা ব্যবস্থা করবেন, প্রয়োজনে মাননীয় এসডিও সাহেবের সাথে আপনারা যোগাযোগ করবেন, করে ওয়ার্ডে যদি কোথাও একটা কভার্ড গাড়ি রাখা যায় সেখানে মানুষ যদি নোংরাগুলো ফেলে পরবর্তীতে পৌরসভা যাতে সেগুলো কালেক্ট করে ডাম্পিং স্টেশনে পৌঁছে দিতে পারে, এইভাবে সহযোগিতা করবেন। আমি মনে করি চাকদা শহর আমরা যদি পরিচ্ছন্ন মানুষের জন্য রাস্তা করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি, এই শহরের মানুষ আমাদের পাশে থাকবে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। আমি সকলকে ধন্যবাদ জানাই। এতক্ষণ ধরে ঠান্ডার মধ্যে আপনারা বক্তব্য শুনছেন। আমাদের বাবনদাও চলে এসছে, স্নিগ্ধ দাস তারুণ, নিশ্চয়ই সেও তার কথা বলবেন। আপনারা সহযোগিতা করুন। আর নির্বাচনে জেতা নির্বাচনে হারা এটা হয় গণতন্ত্রে, কোনো একজন জিতবে কোনো একজন হারবে। হরিণঘাটার মানুষ আমাদের চাকদার লোককে ঠিক করে দেবে না আমরা কিভাবে চলবো, আমাদের এখানে কোন রাস্তার প্রয়োজন, আমাদের কার বাড়ির পাশে জলের লাইন দরকার, কার মাথার ওপরে পাকা বাড়ির দরকার, কার বাড়ির পাশে স্ট্রিট লাইট দরকার, সেটা আমরা চাকদার যারা মানুষ, চাকদার মানুষের অসহায়তা, চাকদার মানুষের দুঃখ যন্ত্রণা সব থেকে বেশি আমরা বুঝি। সাঁতার কেটেছেন চাকদা বনগা রাস্তায়, আর যেখানে সাঁতারটা কেটেছেন সেটা তাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে। উনি তো মন্ত্রী ছিলেন, আমি সসম্মানে বলছি উনি একজন অভিজ্ঞ পলিটিশিয়ান, আমাদের থেকে বয়সেও অনেকটা সিনিয়র। তিনি কিন্তু হরিণঘাটা বিধানসভার বিধায়ক ছিলেন এবং সব থেকে বড় কথা পঞ্চায়েত দপ্তরেরই কিন্তু রাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি বললেন যে আমি সাঁতার কাটাতে মাননীয় ফিরহাদ হাকিমকে আমি ধন্যবাদ জানাই যে চাকদা পৌরসভা ভেঙে দেওয়া হলো। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি ভৌগোলিক অবস্থানটা জানেন না। উনি তার কাউন্টার করেছেন যে ভৌগোলিক অবস্থান আমাকে শেখাচ্ছে, আমি এখানে বিধায়ক ছিলাম। আমি কি ভুলটা করেছিলাম? যদি সাঁতার আপনি তাতলা 2 গ্রাম পঞ্চায়েতে কাটেন তাহলে পৌরসভা কি করে ভেঙে দিল? আর সবচাইতে বড় কথা, ধরে নিলাম পৌরসভা মাননীয় ফিরহাদ হাকিম বা দল বা কেউ সিদ্ধান্ত নিয়ে ভেঙেছে, তাহলে তো তৃণমূল কংগ্রেসের বোর্ড, 21 জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, আমরা যারা কাউন্সিলর ছিলাম আমরা এখন কেউ কাউন্সিলর নেই। তাহলে ওনার কথাতে কি বোর্ড ভেঙে দিল সরকার? সেটা তো হতে পারে না। 21 জন কাউন্সিলরকে তো সরিয়ে দিতে রাজ্য সরকার চায়নি বা পারে না। নিশ্চয়ই তারা কোনো চিন্তা ভাবনা করেছেন শহরকে আরো ভালো করে পরিষেবা দেবেন, তাই আমরা সকলে যারা কাউন্সিলর ছিলাম আমাদের পদ গেছে। কিন্তু আমি মাননীয় বিধায়ককে বলি, আপনি বছরে যে টাকা পান সেই টাকা দিয়ে তো একটা ওয়ার্ডের কোথাও গলির রাস্তা ঢালাই করেননি, কোথাও তো টিউবওয়েল বসাননি, মার্ক টু টিউবওয়েলও বসাননি, সজলধারা আমি বাদ দিলাম, একটা স্ট্রিট লাইট করেননি। আজকে হঠাৎ করে কিছু লাইট ওয়ার্ডে, কয়েকটা ওয়ার্ড আমি দেখছি অলিতে গলিতে কিছু সোলার লাইট লাগানোর চেষ্টা করছেন। কেন? নির্বাচনের
5 মাস আগে কেন? 4.5 বছর আপনি কি করলেন? কোভিডের সময় আপনি কি করলেন? যখন ঘূর্ণিঝড় হলো, আমফান হলো, আপনি কি করলেন? যখন গঙ্গাপ্রসাদপুরের মানুষ টালি ভেঙে ঝরঝর করে জল পড়ছে, ত্রিপল নিয়ে আমাদের ছুটে যেতে হয়েছে কোভিডের মধ্যে। আমি তখন কোভিড আক্রান্ত। আমি, তাপস অধিকারী, অনিন্দ্য সিংহ রায়, তনয়, অনিপ, আমরা সবাই গাড়ি নিয়ে ওই গঙ্গাপ্রসাদপুরে বাড়িতে বাড়িতে গিয়ে বৃষ্টিতে ভিজে প্রত্যেকের বাড়িতে চাল ডাল ত্রিপল তুলে দিয়ে এসছি এবং কিছু আর্থিক সহযোগিতাও করে এসছি। আপনি তো বিধায়ক বাবু ছিলেন না। যখন 12 নম্বর ওয়ার্ড ছাড়িয়ে যে রাস্তাটা গঙ্গাপ্রসাদপুরের দিকে যাচ্ছে, ওখানকার মানুষ বললেন যে এই রাস্তা চলাচলের যোগ্য নয়, তখন কিন্তু আমি ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটা করে দিয়েছিলাম। আমি নিজে করে দিয়েছিলাম। আপনি কোথায় ছিলেন? যখন কোভিডের সময় মানুষ বেরোতে পারছে না, মানুষ খেতে পারছে না, আপনাদের নেতারা কোথায়? কাউকে তো দেখিনি। প্রত্যেকটি শহরের ওয়ার্ডে, অলিতে গলিতে আমাদের কর্মীরা, আমাদের পার্টির সমর্থকরা ডিম ভাত খাইয়েছেন, চাল ডাল আলু যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিয়েছেন, মাস্ক দিয়েছেন, স্যানিটাইজার দিয়েছেন। এইগুলো দায়িত্ব বিধায়ক হিসেবে কিছুটা তো আপনার উপরে বর্তায়, আপনি তো করেননি। আজকে 4.5 বছর হয়ে যাওয়ার পরে আপনি রাস্তায় সাঁতার কাটছেন, কাটুন। আর আমি আপনাদের বলছি, আমরা এই রাস্তা, আমার এখন মূল টার্গেট চাকদা বনগা সড়কটাকে যাতে আমরা চওড়া এবং দুদিকে ড্রেন দিয়ে ফুটপাত করতে পারি। আমরা অনেকটা এগিয়েছি, 90% কাজ আমাদের হয়েছে। এখন ফিনান্সের ব্যাপার আছে। প্রথমে 30 কোটি টাকা হয়েছিল, অনেকটা বাজেট কমানোর পর 22.90 অর্থাৎ প্রায় 23 কোটি টাকার বাজেট এসছে। অনেকটা ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে, ফিনান্সের স্যাংশন প্রয়োজন আছে। এস্টিমেট অলরেডি প্রডিউস হয়েছে, ডিপিআর, ডিটেলস প্রজেক্ট রিপোর্ট। আমাদের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম, তিনিও এই রাস্তা সরজমিনে নিজে ঘুরে হেঁটে দেখে গেছেন। আমরা ব্যবসাদারদের নিয়েও, তৎকালীন বিডিওকে নিয়ে আমরা হেঁটে হেঁটে জমি জরিপ করেছি। ব্যবসাদাররা উইলিংলি বলেছেন এই রাস্তাটা খুব প্রয়োজন, কেননা এক মাজা অবধি বর্ষাকালে জল থাকে, পুজোর সময় মানুষ যাতায়াত করতে পারে না, টোটো উল্টে যায়। টোটো উল্টে গেলে বিধায়ককে ফোন করে না, আমাকে প্রচুর মানুষ ফোন করে। অনেক মায়েরা বোনেরা আমাকে ফোন করেছে, যিশু মাত্র টোটো উল্টে পড়ে গেলাম, আমার হাতে লেগেছে, কেউ বলে আমার মাজায় লেগেছে। কষ্ট লাগে। ওই কষ্ট থেকে, তাগিদ থেকে কিন্তু আমরা চেষ্টা করছি। কিন্তু আপনারা কেন্দ্রীয় সরকার অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করছেন বাংলাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে হেকেল করা যায়, কি করে অর্থনৈতিকভাবে দুর্বল করা যায়। 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না। এখন নতুন শর্ত আরোপ করেছেন, 40% টাকা স্টেট গভর্নমেন্টে বেয়ার করতে হবে, যেটা 100% সেন্ট্রাল গভর্নমেন্ট করতো। অর্থাৎ প্রায় বছরে 3000 কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হবে। বাংলার বাড়ি, মানুষের বাড়ির টাকা দেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন দিল্লি অব্দি করেছেন, রাজভবনের গেটের সামনে ঘেরাও হয়েছে। আমরা প্রায় 70টা বাস নিয়ে বিধানসভা থেকে গেছি। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত জানিয়েছেন যে আমি আমার সরকার, মামাটি মানুষের সরকারের তরফ থেকে প্রত্যেককে 100 দিনের বকেয়া টাকা এবং বাংলার বাড়ি আমরা তুলে দেব। দিয়েছেন। তিনি যা কথা দেন, কথা মতন কাজ করেন। প্রত্যেকটি ক্ষেত্রে তিনি কথা দিয়ে কথা মতন কাজ করেছেন। আমরাও মনে করি আমাদের এই রাস্তা আমরা করতে সক্ষম হব। ইতিমধ্যে সিংহের বাগান থেকে মণিমালা পর্যন্ত, যেটা ম্যাডাম দেখে গেছিলেন, ওই রাস্তাটা টেন্ডার হয়ে গেছে। 1 থেকে 1.5 মাসের মধ্যে পেভার ব্লকের রাস্তাটা হয়ে যাবে। আর চাকদা বনগাটা রাস্তা 10 মিটারের ডিপিআর গেছে, দুদিকে ড্রেন গেছে এবং পাথ হয়ে গেছে, অর্থাৎ ফুটপাথ হবে, ওপর দিয়ে মানুষজন হাঁটাহাঁটি করবে। কিন্তু কানেক্টিভিটি কোথায়? আজকে বিস্তীর্ণ এলাকা প্রায় 1.6 কি তার বেশি হবে, চৌমাথা থেকে বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়। এই যে রাস্তা, এত লম্বা রাস্তা, দুদিকে ড্রেন, এই ড্রেন করলে তো জলটাকে কোথাও ফেলতে হবে, আউটলেটটা কোথায়? মাননীয় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে আমরা গিয়েছিলাম, তিনি বলেছিলেন পঞ্চায়েতে ইনসাফিসিয়েন্ট ফান্ড, আমরা কিন্তু এই ড্রেনটা করে দিতে পারবো না যিশু। আমরা তারপরে মাননীয় পৌরমন্ত্রী ফিরাদ হাকিম মহাশয়ের কাছে গিয়েছিলাম। তিনি কিন্তু চেম্বারে যখন অফিসারদের নিয়ে মিটিং করছেন, প্রথমে আমাকে বলল ডিপিআর এনেছিস? তার অফিসারকে বলল যে যত টাকা লাগুক এই ডিপিআরটা দেখে আপনি এই ড্রেনটা করে দিন। আমাদের প্রপোজাল ছিল উত্তরলালপুর ইউথ ক্লাবের সামনে দিয়ে যে ড্রেনটা গেছে, এই ড্রেনটাকে একটু চওড়া করে উপরে স্ল্যাব দিয়ে আর গভীরতাটা বাড়িয়ে লক্ষ্মীঝোলা খালে মেশানো। আমরা ডিপিআর করে পাঠিয়েছি, কিন্তু একটা সমস্যা,
আমার পূর্ত দপ্তর যদি এই রাস্তাটা করে না দেয়, পৌর দপ্তরের থেকে প্রায় 6 কোটি টাকা খরচা করে ড্রেন করে আমার কোনো লাভ হবে না। সবার আগে পূর্ত দপ্তর এই কাজটা যখনই হবে, তারপরে পৌর দপ্তর থেকে ওই ড্রেনটাকে করতে হবে। এখানে যারা কাউন্সিলর আছেন জানেন, শঙ্করবাবু জানেন, সাধনদা জানেন, স্বপনবাবু জানেন, সবিতাদি জানেন। এটা মানুষের দরকার মানছি আমরা তো মানুষের প্রয়োজন, মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, সেটা কি তৃণমূল কংগ্রেস বোঝে না? নিশ্চয়ই আমরা বুঝি। আমরা সকলে চেষ্টা করছি যাতে মানুষের পাশে থেকে এই কাজগুলো আমরা করতে পারি। ব্লকে প্রচুর রাস্তার স্যাংশন এবার হয়েছে। স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট